বাংলাদেশ, ইন্ডিয়া বা পাকিস্তান বা আরব দেশগুলোতে রমজান মাসে ইফতারের সময় অনেকেই রুহ আফজা খেতে অনেক বেশি পছন্দ করে। যদিও বাংলাদেশের গ্রামগুলোতে এটাকে মানুষ খুব বেশি পছন্দ করে না বা এর দাম বেশি হওয়ার কারণে এটাকে খুব কম মানুষই কিনে, কিন্তু শহরগুলোতে এটা সবার পছন্দের তালিকার মধ্যে শীর্ষে থাকে। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে এই রুহ আফজা কিভাবে তৈরি করা হয় বা এই রুহ আফজাকে সর্বপ্রথম কোথায় তৈরি করা হয়েছিল? আর মূলত আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এইসব প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। সময়টা ছিল 1906। সেই সময় হাকিম হাফিজ আব্দুল মজিদ নামে একজন ব্যক্তি, যে কিনা ছিল একজন ইউনানি বা হার্বাল চিকিৎসক, আর সে তার ল্যাবরেটরিতে, যার নাম ছিল হামদত ল্যাবরেটরিজ, আর সেই ব্যক্তি সেই ল্যাবরেটরিতে মানুষের স্বাস্থ্য ভালো রাখার জন্য একটা বিশেষ শরবত তৈরি করতে চেয়েছিলেন, যা কিনা একদিকে গ্রীষ্মের তীব্র গরমে শরীরকে ঠান্ডা রাখবে এবং তার পাশাপাশি স্বাস্থ্যকেও ভালো রাখবে। আর এখান থেকেই শুরু হয় মূলত রুহ আফজা তৈরির যাত্রা। আর তারপরে সে বিভিন্ন ধরনের ফুল ফল এবং সবজি মিশিয়ে একটা বিশেষ শরবত তৈরি করে, আর যার নাম পরে হয়ে যায় রুহ আফজা। এরপরে 1947 সালে ভারত এবং পাকিস্তান ভাগ হয়ে যায়, আর সেই সময় মূলত হামদত ল্যাবরেটরি পাকিস্তানের অংশে চলে আসে। ফলে পাকিস্তানের লাহোরে রুহ আফজা উৎপাদন শুরু হয়। আর এরপর 1953 সালে হাকিম মজিদের ছেলে হাকিম মোহাম্মদ সাইদ পাকিস্তানে হামদত নামে এক নতুন শাখা চালু করে, আর সেখান থেকেই রুহ আফজার প্রোডাকশন শুরু হয়। আর তারপরে এটা একে একে পাকিস্তান, ভারত, বাংলাদেশ বা পুরো বিশ্বে ছড়িয়ে পড়তে শুরু করে। এবার আসি এটাকে ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয় এই প্রসঙ্গে। রুহ আফজা শরবত তৈরি করার জন্য প্রথমে ফ্যাক্টরিতে চিনি শিরা তৈরি করা হয়, আর এর জন্য প্রথমে একটা বড় বয়লিং কন্টেনারে পরিমাণ মতো পানি দেওয়া হয় এবং ফুটানো হয়, এবং এরপর সেই পানির সাথে চিনি মেশানো হয়। তারপরে সেই পানি এবং চিনিকে প্রায় 115 ডিগ্রি সেলসিয়াসে ভালোভাবে ফুটানো হয়। আর এই কাজটা একদিকে হয় এবং অন্যদিকে আরো একটা বড় সাইজের কন্টেনারে রুহ আফজা তৈরি করার জন্য বিশেষ মিশ্রণটাকে তৈরি করা হয়, যেখানে উপাদান হিসাবে ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের ঔষধি গাছপালা, ফুল ফল, ড্রাই ফ্রুটস, সবজি এবং গোলাপের পাপড়ি। আর এরপরে এই উপাদানগুলোকে একটা বিশাল আকারের মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয়। সেখানে এইসব উপাদানগুলো ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পর সেগুলোকে আরো একটা বড় আকারের হার্ব ডিস্টেনশন ট্যাঙ্কে দেওয়া হয়, আর সেই ট্যাঙ্কে এইসব জড়িবুটির মিশ্রণের পাশাপাশি গরম পানিকেও রাখা হয়, এবং এই গরম পানি ও মিশ্রণটিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভালোভাবে উত্তপ্ত করা হয়। ফলে এই মিশ্রণ থেকে বিভিন্ন প্রকারের তেল এবং বিশেষ উপাদানগুলো তরল হিসেবে বের হয়ে আসে, আর এই তরল পদার্থকেই বলা হয় আর্ক বানানোর এই প্রসেসটি মূলত অনেক আগে থেকেই এইভাবে আসতেছে বলে অনেকেই মনে করে। এরপরে আর্ক তৈরি হয়ে যাওয়ার পর আর্কের সাথে রেড ফুড কালার ব্যবহার করা হয়, যেটা কিনা ন্যাচারাল ভাবেই তৈরি করা হয়। এরপরে রেড ফুড কালার সহ আর্ক এবং চিনি শিরাকে একটা মিক্সারে ঢালা হয়, আর প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে এটাকে ভালোভাবে মিশানো হয়। ফলে 1 ঘন্টা পর এই মিশ্রণটা রেডি হয়ে যায়, আর এই মিশ্রণটাই হলো মূলত রুহ আফজা। আরো একটা বিশেষ কথা হলো, রুহ আফজা এমন একটা জিনিস যেটাকে কিনা 100% পিওর ভাবে এবং ন্যাচারাল ভাবে তৈরি করা হয়। এখন তো রুহ আফজা সম্পূর্ণ তৈরি, কিন্তু এটাকে মার্কেটে সেল করার জন্য এখনো অনেক প্রসেস বাকি রয়েছে। যেমন এই বিশাল আকারের মেশিনটাকে দেখতে পাচ্ছেন, এই মেশিনটার মাধ্যমে মূলত বোতলে রুহ আফজা ঢালা হয়, আর এই মেশিনটা এতটাই ফাস্ট ভাবে কাজ করে যে এটা প্রায় 1 মিনিটে 265টি বোতল ভরতে পারে। রুহ আফজা বোতলে ঢালার এই প্রক্রিয়াকেই বলা হয় ফিলিংটেশন প্রক্রিয়া। ফিলিংটেশন প্রক্রিয়ায় বোতলগুলো রুহ আফজায় ভরে যাওয়ার পর এগুলোকে আরো একটা মেশিনের কাছে নিয়ে যাওয়া হয়। এই মেশিনটা মূলত রুহ আফজার বোতল ভালোভাবে ঢাকনা লাগিয়ে দেয় এবং সিল করে দেয়। ঢাকনা লাগানোর পর এবার আসে লেবেল লাগানোর প্রক্রিয়ায়, আর লেবেল লাগানো শেষ হলেই এই বোতলগুলো তৈরি হয়ে যায় মার্কেটে সেল দেওয়ার জন্য। আর এরপরে মূলত এগুলোকে বিভিন্ন ধরনের দেশে পাঠানো হয়। জানলে অবাক হবেন যে বর্তমানেও পাকিস্তানের মেইন ব্রাঞ্চটি প্রতি বছর প্রায় 100 থেকে 200 কোটি টাকা আয় করে, আর যেখান থেকে প্রায় 20-এর 35টি দেশে রুহ আফজা এক্সপোর্ট করা হয়। কিন্তু বর্তমানে রুহ আফজার বিভিন্ন ধরনের কপি প্রোডাক্ট লঞ্চ হয়েছে, তাই বলতে পারেন যে এই রুহ আফজাকে আগের মতো একদমই পিওর ন্যাচারাল ভাবে তৈরি করা হয় না। এখানেও মূলত ভেজাল ঢুকিয়ে দেওয়া হয়েছে, আর আমাদের দেশগুলোতে এটার প্রোডাকশন তো আরো বেশি জঘন্য। আমরা এই ভিডিওতে মূলত পাকিস্তানের মেইন ব্রাঞ্চ নিয়ে আলোচনা করলাম, আর সেখানে কিভাবে রুহ আফজাকে ফ্যাক্টরিতে তৈরি করা হয় সেটাই মূলত এই ভিডিওটাতে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে পারেন, আর পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকলে ফলো বা সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।